বেঁচে থাকার জন্য আমাদের প্রথম এবং প্রধান মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বা খাবার। আ যা না হলে আমরা আসলে বাঁচতে পারবো না। কিন্তু সেই খাবারের মধ্যে যদি সেই খাবার খেতে, খেতে যদি আমাদের প্রতিনিয়ত আমরা দুরারোগ্য ব্যাধির মধ্যে পড়ে যাই এবং নীরব ঘাতক হয়ে ওঠে সেই খাবারটি, তাহলে আসলে প্রশ্ন দাঁড়ায় যে প্রতিনিয়ত আমরা কি খাচ্ছি এবং সেই খাদ্যগুলো বা সেই খাদ্যের উপাদানগুলো আমরা আসলে কিভাবে নিরাপদ করতে পারি? আমরা আজকে কথা বলতে চাই নিরাপদ খাদ্য আন্দোলনের একজন সক্রিয় মানুষ, যিনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ছিলেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথেও পরিচালক হিসেবে কাজ করেছিলেন, জনাব মাহবুব কবির মিলন ভাইয়ের সাথে। জনাব মাহবুব কবির মিলন, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকেও আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সেই জায়গা থেকে। যে প্রসঙ্গে আজকে আপনার সাথে কথা বলতে চাই, আপনি যে বিষয়টি নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, করছেন এবং জনসচেতনতা তৈরি করার চেষ্টা করছেন এবং কখনো, কখনো আপনার কথার মধ্যেও এক ধরনের হতাশাও দেখতে পাই। বিশেষ করে আমি যখন আপনাকে ফলো করি। আ নিরাপদ খাদ্য বাংলাদেশে আ আসলেই কি সম্ভব? আ আবারও ধন্যবাদ সবাইকে এবং শ্রোতা সাধারণকে ধন্যবাদ এবং আমার সালাম। হ্যাঁ, নিরাপদ খাদ্য অবশ্যই সম্ভব। যদি সম্ভব না হতো, তাহলে পৃথিবীর মোটামুটি সব উন্নত দেশগুলো এবং মোটামুটি সব দেশেই একটা ভালো জায়গায় তারা চলে গেছে। তাদের জনগণকে তারা ভালো খাবার, নিরাপদ খাবার উপহার হুম, দেয়। যদিও সেখানে দুর্ঘটনা ঘটে। হুম, বিশ্বের সব দেশে কিন্তু একটা বড় পার্থক্য আছে আমাদের সাথে সবার। যে সব দেশে কিন্তু একসময় অনিরাপদ খাবার ছিল, একদম টেন্ডস টু বি আমাদের মতোই ছিল, হুম, কিন্তু তারা উত্তরণ ঘটিয়েছে, একদম একটা কন্ট্রোলে নিয়ে এসছে। তারা বলতে পারে যে আমাদের খাদ্য নিরাপদ। এবং যতটুকু দুর্ঘটনা ঘটে, মানে তাদের দেশে বা বিশ্বের সব দেশে আনইনটেনশনাল কন্টামিনেশন, অনিচ্ছাকৃত দুর্ঘটনাবশত যে কোনো কারণে হতে পারে, সেটা সেটা হতে পারে। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের দেশে ইন্টেনশনাল, ইচ্ছাকৃত ব্যবসায়িক স্বার্থ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, অসচেতনতা। অসচেতনতা আমি বলবো না, বর্তমান আমাদের দেশে সবাই এ ব্যাপারে সচেতন যে আমরা বিষ খাচ্ছি। হুম। যদি কেউ বলে যে না আমাদের খাবার ভালো বা নিরাপদ, ডাহা মিথ্যা কথা। উনি জেনেই মিথ্যা কথাটা বলছেন। এবং ডেফিনেটলি এরকম কথা যিনি বলবেন তার কোনো স্বার্থ আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, মজার বিষয়, তাহলে একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমাদের অনেক সায়েন্টিস্ট, অনেক বিজ্ঞানী ইউনিভার্সিটিতে আছেন বা রিসার্চে আছেন বা অনেক পুষ্টিবিদ বিভিন্ন অনুষ্ঠানে বলেন আমাদেরকে যে না আমাদের খাদ্য যতটুকু অনিরাপদ, সেটা যদি আমরা বাসায় খাবার নিয়ে এসে, যে কোনো খাবার নিয়ে এসে যদি ভালো করে ধুয়ে, শাকসবজি মনে করেন, শাকসবজি যদি আমরা ভালো করে পরিষ্কার করি, পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলি, তাহলে আমাদের খাদ্যে কন্টামিনেশন থাকবে না। তো উনি আশ্বস্ত করেন এটা করলে সব সমস্যার সমাধান হবে বা মোটামুটি একটা ভালো জায়গায় যাবে। এইটা উনি অজ্ঞতাবশত বলেন। পানি দিয়ে ধুলে শাকসবজি যতই আপনি পরিষ্কার করেন না কেন, কীটনাশক, আমাদের যেটা অনেকগুলো সমস্যার একটা সমস্যা হচ্ছে খাবারের সাথে কীটনাশক রেসিডিউ আসে মারাত্মক পরিমাণে। জি। আপনি যদি ভালো করে ঘষাঘষি ধুয়ে দিয়ে ফেলেন, তাহলে সারফেসে যে কীটনাশকটা থাকে সেটা কিছুটা যেতে পারে, কিন্তু যেটা সিস্টেমের ভিতরে ঢুকে গেছে, সিস্টেমের ভিতরে, সেটা যাবে না। আগুনের তাপে কিছুটা নষ্ট হতে পারে। হুম। অনেক কীটনাশক আছে উত্তাপে কিছু হয় না, তাহলে তো আপনার পেটে গেল, ধুয়ে তো লাভ হলো না। এবং যিনি এই কথাটা বললেন, যিনি যে সায়েন্টিস্ট বলেন বলে বলছি, আমি উদাহরণটা দিচ্ছি, না, এরকম এবং অহরহই বলছেন সবাই। অহরহই বলছেন, হুম। উনি কি জানেন যে হেভি মেটাল কখনো ধোয়াধুয়ি ঘষাঘষি যাই করেন না কেন, হেভি মেটাল কখনোই যাবে না, শত শত বছর থেকে যাবে। কিন্তু উনি তো এটা জানেন যে হেভি মেটাল কি ধরনের জনস্বাস্থ্যের ক্ষতি করে, সেটা তো জানেন। ডেফিনেটলি জানেন। তাহলে এটা কোন ধরনের অজ্ঞতা ওনার, বা উনি কোন স্বার্থে এই কথাগুলো বলেন? হেভি মেটাল যাবে না, যতই ধোয়াধুয়ি করেন, আগুনে দেন, ঠান্ডায় দেন, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কম তাপমাত্রায় বরফের মধ্যে ঢুকায় রাখেন, বছরের পর বছর, শত বছর, যাবে না। হেভি মেটাল কখনো যাবে না, নষ্ট হবে না। উনি জানেন, সেটা সবাই জানি আমরা। এখন আসছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস খাবারের, সব খাবারে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এগুলোর সোর্স আমি পরে বলবো কিভাবে আসছে। সেটাও যাবে না, নষ্ট হবে না।
আর একটা আছে পিফাস, ফরএভার কেমিক্যাল, আমরা সবাই জানি, সারা বিশ্ব এখন এইটা নিয়ে কনসার্ন, পিফাস নিয়ে। তো এটা একটা কেমিক্যাল এবং ক্যান্সার ক্রিয়েটকারী, এটা যাবে না। তো তাহলে এই যে আমাদের সচেতনতা বলবো না অজ্ঞতা বলবো না দুর্নীতি বলবো না কোনো স্বার্থ বলবো, তো কাজে পৃথিবীর সব দেশেই তারা কন্ট্রোলে নিয়ে এসছে, তাদেরও মেসিভ আকারে ম্যাসাকার এক সময় ছিল। তাহলে তারা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই, আমরা কেন পারছি না? আমরা কেন পারছি না? আমরা অবশ্যই পারতে পারি, কিন্তু পারছি না কেন? সেটাও আমি বলবো ব্যবসায়িক স্বার্থ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম এবং ব্যবসায়িক স্বার্থে আমরা সরকারি লোকজন যারা এগুলো করব, এগুলোর মেইন দায়িত্ব, কন্ট্রোল করার দায়িত্ব তো আসলে সরকারের। পৃথিবীর সব দেশেই সরকারই এগিয়ে এসছে, সরকারি ফুড সেফটি অথরিটি তৈরি করেছে, সরকারি ইউএসএফডিএ তৈরি করেছে, কানাডিয়ান এজেন্সি তৈরি করেছে, ইউ তৈরি করেছে, মায়ানমার করেছে, থাইল্যান্ড করেছে, মালয়েশিয়া করেছে, সিঙ্গাপুর করেছে, দক্ষিণ কোরিয়া করেছে, চায়না করেছে, সবাই করেছে, বাংলাদেশেও রয়েছে এবং বাংলাদেশেও করেছে। আচ্ছা, তাহলে তারা করেছে, তারা পারলো, আমরা করেছি, আমরা কেন পারিনি? এই প্রশ্নের উত্তরটা খুঁজলেই কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। তাহলে আমাদের সংস্থা যথাযথভাবে তারা যেভাবে করছে, তাদেরকে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতায়ন করা হয়েছে, তারা যতটা ডেডিকেটেডলি, কমিটেডলি এবং রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে সাহসের সাথে তারা যে স্বাধীন ক্ষমতা প্রয়োগ করে, যেমন ধরেন ইউএসএফডি এর একজন যদি প্রতিনিধি বা একজন অফিসার যদি একটা এলাকায় যায়, ভূকম্পন তৈরি হয়ে যায়। কেন? ভয়ে তার ক্ষমতা। ইউএসএফডি এর একজন প্রতিনিধিকে প্রেসিডেন্ট পর্যন্ত ভয় পায়, তাদের কিন্তু নিজস্ব ফোর্স আছে, এবং পৃথিবীর সব দেশেই নিজস্ব ফোর্স আছে, এবং তারা অত্যন্ত ক্ষমতাশালী হয় তাদের আইন প্রয়োগে, মিসম্যানেজমেন্টে নয়। এখন সেখানে আমি আপনার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই। আপনি নিরাপদ খাদ্যের সাথে ছিলেন, বেশ কিছুটা সময় আপনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি কতটা স্বাধীন আর কতটা পরাধীন ছিলেন? আচ্ছা, এখানে একটু উত্তর এসে যাবে। তাহলে আমি মেম্বার হিসেবে ছিলাম এবং কিছুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ছিলাম। আমি কিন্তু স্বাধীনভাবে কাজ করেছি, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু পদে পদে আমি বাধাপ্রাপ্ত হয়েছি। মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের মন্ত্রী বাধাপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমি কোনো বাধা মানিনি। তাদের কোনো অন্যায়, আমি কিন্তু এটা সবসময় বলি, ফেসবুক, আমার সোশ্যাল মিডিয়া বহুবার আমি উল্লেখ করেছি, কোন রকম কোন সচিবের, ইভেন ক্যাবিনেট সেক্রেটারি, ইভেন প্রিন্সিপাল সেক্রেটারি, ইভেন জনপ্রশাসন সচিব, ইভেন স্বরাষ্ট্র সচিব, কারো রিকোয়েস্ট আমি রাখিনি, নাম্বার ওয়ান। তাহলে আমি কাজে স্বাধীন ছিলাম। আমার চেয়ারম্যান মহোদয় আমাকে স্বাধীন করে দিয়েছিলেন, একদম টোটালি স্বাধীন, যার ফলে আমি অনেক ভালো কাজ করার ক্ষমতা আমরা অর্জন করেছিলাম এবং করেছি। একটা উদাহরণ দেই, কীটনাশকে হেভি মেটাল যুক্ত কীটনাশক আসে আমাদের দেশে চায়না থেকে, নিম্নমানের আমরা কীটনাশক নিয়ে আসি, সেখানে হেভি মেটাল থাকে, সেখানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস থাকে, রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, মারাত্মক পরিমাণে। এটাও কিন্তু একটা সোর্স আমাদের খাবারে এগুলো আসা, কারণ আপনি যেখানে কীটনাশক স্প্রে করবেন সেখানে হেভি মেটালও যাবে, তাহলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসও যাবে। তো আমরা টেস্ট করে যখন পেলাম, আমরা কিন্তু প্রথম টেস্ট করেছি যে কীটনাশকে হেভি মেটাল আছে, এবং কয়েকদিন আগে আমি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসও টেস্ট করিয়েছি এক পার্টির দ্বারা, সেখানেও ভরা রেডিও অ্যাক্টিভ, মানে যা টেস্ট করছেন তাতেই পাওয়া যাচ্ছে। আমি চিঠি দিলাম এনবিআর চেয়ারম্যান মহোদয়কে এবং কাস্টমস কমিশনারকে, পরীক্ষা ছাড়া ঢুকবে না, মানে যে কীটনাশক আসবে, হ্যাঁ, একদম বন্ধ হয়ে গেল, চালান খালাস বন্ধ হয়ে গেল একটা চিঠিতে। তাহলে করা যায়, দেখেন, খেয়াল করেন, একটা চিঠি আমার সাইনে কাস্টমসে মাল খালাস বন্ধ হয়ে গেল, টেস্ট না করে মাল খালাস হবে না। তাহলে কি করা যায় কি করা যায় না? আমি একটা উদাহরণ শুধু দিলাম, করা যায়। আচ্ছা, যখনই আমি দিলাম তখনই আমার উপর চাপ আসলো মারাত্মকভাবে, এবং আমাকে শাস্তি দেওয়া, ওএসডি করা এবং ফুড সেফটি থেকে সরিয়ে দেওয়ার, এটাও একটা বড় কারণ ছিল, অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল। কেন আমি এই মাফিয়া সিন্ডিকেটের এই আমদানি করা নিম্নমানের, অত্যন্ত নিম্নমানের, এই নিম্নমানের কীটনাশক এবং সার পৃথিবীর কোনো দেশ আমদানি করে না, কোনো দেশ পারমিসেবল, মানে অনুমোদিত নয়,
এক্সেপ্ট বাংলাদেশ। সবাই কিন্তু চুপ, দেখবেন কারো মুখ দিয়ে এইসব কথা শুনবেন না, এগুলা রেকর্ডেড, সারেও তাই। তো তাহলে আমরা নিম্নমানের আনছি, তাহলে আমার এই সোর্সটা বন্ধ করে যদি আমি উন্নত মানের আনি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ফ্রি, হেভি মেটাল ফ্রি, একটু দাম বেশি হতে পারে, পৃথিবীর সব দেশে সেই দামে, চায়না থেকে ভালো জিনিস চায়না নিজেও ইউজ করে, চায়না থেকে অন্য অন্য দেশগুলো আমদানি করে, আমরা কেন করি না? তাহলে আমরা করলে কিন্তু এই সমস্যাটার একটা বড় সমাধান হচ্ছে। সেটা নিশ্চিত করবেন তো সরকারি কর্মকর্তা, আপনার মতো জায়গায় যারা বসে আছেন অবশ্যই তারা কেন করছেন না? আচ্ছা, এইটা করার, এই যে একটু আগেও বললাম, এটার দায়িত্ব হচ্ছে সরকারের, সব দেশের সরকারি সংস্থা, মানে সরকার মানে তো সরকার প্রধান নয়, সরকারের যে বডি, বিশেষ করে অর্গানগুলো, অঙ্গ প্রত্যঙ্গ এরা আছে, ডিজি, ডিএই আছে, এগ্রিকালচার এক্সটেনশন, ডিজি ফিশারি, ডিজি লাইভ স্টক, বিএসটিআই, ফুড সেফটি অথরিটি, এই 4-5টা হচ্ছে মেইন কোর এজেন্সি। আর একেবারে ফোকাল পয়েন্ট হচ্ছে ফুড সেফটি অথরিটি, যে এটা ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে পৃথিবীর সব দেশেই ফুড সেফটি অথরিটিকে হাইয়েস্ট পাওয়ার দিয়ে উপরে বসানো হয়েছে। কেন কেন কেন? ওই যে সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি কাজ না করে, তাহলে এরা হস্তক্ষেপ করে, এরা তাদের শাস্তির বিধান করে, তাদেরকে পানিশমেন্ট দিতে পারে। কিন্তু তুমি তোমার কাজ ঠিক মতো করো, তুমি তোমার কাজ অ্যাকাউন্টেবল করার জন্য, অ্যাকাউন্টেবল করার জন্য, তুমি অন্যায় করছো, তুমি দুর্নীতি করছো, তুমি দুর্নীতি করে লাইসেন্স দিছো, এটা দিতে পারো না, এই অন্যায়টা করছো। তারা হচ্ছে কোর এজেন্সি, একদম উপরে। আমাদের দেশে সেটা হয়নি। ফুড সেফটি একটা অথর্ব অপদার্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, ওই যে নিধিরাম সর্দার। আচ্ছা, কেন? ওই সংস্থাতে তো আমিও ছিলাম, আমরা করেছি এবং পেরেছি। কেন কেন? ওই যে স্বাধীন ছিলাম, কাউকে কেয়ার করতাম না, আইন প্রয়োগ এবং জনগণের কল্যাণে কাউকে পাত্তা দিতাম না, সরাসরি চিঠি দিতাম। এবং কোন সংস্থাকে যখন চিঠি দিতাম আমরা, যে আপনাদের এই কাজটা করা উচিত, এবং বিএসটি কে যখন বলতাম যে আপনাদের এইটা স্ট্যান্ডার্ড করা উচিত, এই খাদ্যের স্ট্যান্ডার্ড নাই, এটা চেঞ্জ করেন, এটা পরিবর্তন করেন, এবং চিঠি দিয়ে চিঠির নিচে লিখে দিতাম যে এইটা করতে আপনারা বাধ্য। আমার ফুড সেফটি আইনের 19-এর 1 এবং 2 ধারা অনুযায়ী যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো এজেন্সি, যে কোনো ব্যক্তি, যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান আইনত করতে বাধ্য, এইটা উল্লেখ করে দিতাম, এবং সাথে সাথে কাজটা হয়ে যেত। তো তাহলে ইট প্রুভস যে ফুড সেফটি অথরিটিকে যদি অত্যন্ত শক্তিশালী করা হয়, এটা কিন্তু স্বাধীন নয়। ফুড সেফটি অথরিটি খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে। এখানটা হাস্যকর বিষয় আছে, বহুবার বলেছি, খাদ্য মন্ত্রণালয় কারা? যারা ধান, চাল, গম আমদানি করে এবং গুডাউনজাত করে, মজুত করে। আরে তাদের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তো কোনো সম্পর্ক নেই, তাদের আন্ডারে কেন? এটা স্বাধীন থাকবে, একদম সম্পূর্ণ স্বাধীন, এবং অ্যাকাউন্টেবল থাকবে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বা সংসদের কাছে, এবং তারা রিপোর্টগুলো দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। পৃথিবীর সব দেশে তাই, ইউএসএফডি তে খোঁজ নেন, তাই তারা সিনেটে অ্যাকাউন্টেবল, এবং তারা স্বাস্থ্যকে নোটিফিকেশন দেয় যে এই ক্ষতিকারক জিনিস স্বাস্থ্যহানি ঘটাবে। তাহলে 2013-তে যখন নিরাপদ খাদ্য আইন হলো, তখন এই ধরনের মানে নর্মালি নিয়ম যখন হয় তখন তো অন্যান্য দেশের স্ট্যান্ডার্ডটাকেই ফলো করা হয়, কেন আমরা ফলো করলাম না? এইটা করা হয়েছিল খুব তাড়াতাড়ি, রাতারাতি। সেই সময় প্রধানমন্ত্রী আদেশ দিলেন করতে হবে, এবং এইটা কেউ করতে রাজি হচ্ছিল না। এগিয়ে আসলেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব, উনি দায়িত্ব, প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিলেন, সরি খাদ্য মন্ত্রণালয় আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, ওনাকে দায়িত্ব দিলেন যে তুমি আইনটা করো। এই আইনটা রাতারাতি করা হয়েছে, কোনো জনমতামত নেওয়া হয়নি, ইভেন ক্যাবিনেটেও মতামত নেওয়া হয়নি, জনপ্রশাসনে রাতারাতি এগুলো সবার দ্বারা সাইন করে এই আইনটা পাশ করা হয়েছে। এবং এই আইনে অসংখ্য ত্রুটি আছে, অসংখ্য ত্রুটি। তো সেই ত্রুটির কারণেই কি আসলে কাগজে বাগ হয়ে রয়েছে মনে হয়? ডেফিনেটলি সেই ত্রুটির মধ্যে এটাও আছে, তাদেরকে স্বাধীন করা হয়নি, তারা খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে, যাদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনি বলেন আমার মন্ত্রণালয় খাদ্য, সে পচা চাল গম আমদানি করলো, তার আন্ডারে আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, আমি কি আমার মন্ত্রণালয়ের ধান, চাল, গম, ওই পচা গমগুলো টেস্ট করে পানিশমেন্ট দিতে পারবো? তাদেরকে, সচিব সাহেবকে, মন্ত্রী মহোদয়কে, মন্ত্রীকে শাস্তি দিতে পারবো না। আমার অর্গান তো সেভাবে গঠন করা হয়নি।
তাহলে আমাকে করতে হবে সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন না হলে যাতে সবাইকে অ্যাকাউন্টেবল করা যায় এইরকম একটা সংস্থা। দেখেন বর্তমান ফুড সেফটি অথরিটির চেয়ারম্যান ওই আইন অনুযায়ী 13 সালে, এটা একটা বড় ত্রুটি, এডিশনাল সেক্রেটারি পদমর্যাদা। আচ্ছা, তারা করবে কি? অন্যান্য সংস্থাগুলোর উপর খবরদারি করবে। আমি একটা শব্দটাই বলে দিচ্ছি, খবরদারি করবে। খবরদারি করতেই হবে, কারণ তারা করে না এগুলো, তারা করে না বলেই। মানে আপনি বলছেন যে বিএসটিআই বা অন্যান্য যেসব বিএসসি আছে, ডিএই আছে, লাইভ স্টক আছে, মানে মাঠ পর্যায়ে যারা টেস্টিং গুলো করছে তারা সুষ্ঠুভাবে খাদ্যের করছে সাথে না। যারা জড়িত, আমদানির সাথে যারা জড়িত, তারা কেউ করে না, কেউ করে না। করে নাকি আসলে সক্ষমতার অভাব? না, দুর্নীতি, 100% দুর্নীতি, এবং ডেডিকেশনের অভাব, ওন করার অভাব, ভয়ের কারণ। ভয়, আমি ডিজি, আমি যদি ব্যবস্থা নেই আমার চাকরি চলে যাবে, আমি ওএসডি হব, এটা একটা বড় কারণ। আমাদের আমলাতন্ত্র যে অনেক সময় অথর্ব হয়ে যায় বা কাজ করে না বা কাজ করতে পারে না, একটা ভয় কাজ করে। অথবা আমার পদ পদোন্নতি এক্সটেনশন চুক্তিভিত্তিক নিয়োগ বাধাগ্রস্ত হবে, বা আমি এই পদ পদোন্নতি এক্সটেনশন চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আমাকে দলীয় দাসে পরিণত হতে হবে। আমরা ধ্বংস হয়েছি, দেশ ধ্বংস হয়েছে কিন্তু এই কারণে। আমলাতন্ত্র যখন দলীয়করণ হয়, দলীয় দাসে পরিণত হয়, তখনই সব শেষ। সেটা কি আসলে দলের দোষ, পলিটিক্যাল? বোথ দ্য পার্টি। আপনার রাজনৈতিক ক্ষমতা যখন মনে করবে আমার ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতায়ন করার জন্য আমার আমলাতন্ত্র দরকার, আমলাদের দরকার, এ যখন মনে করবে, আর আমলা যখন মনে করবে আরে সে তো আমাকে ডাকে বা আমার তো প্রয়োজন, বুঝে যাবে। আর আমলা যখন মনে করবে যে আমি তার দাস না হলে আমার পদোন্নতি হবে না, মেরিটোক্রেসি তো নেই। তো মেরিটোক্রেসি যদি না থাকে, জ্ঞানের কারণে, যোগ্যতার কারণে যদি পদোন্নতি না হয়, দলীয় দাস হলেই যদি হয়, তাহলে দলীয় দাস হয়ে যাবে, আর তারাও মনে করবে তুমি দলীয় দাস, তুমি আমাকে ক্ষমতায় রাখো। এই সূত্রটাই ধ্বংস করেছে আমাদের। আপনি বিভিন্ন সময় কথায় কথায় বলেন যে কিয়ামত পর্যন্ত এই দেশ ঠিক হবে না, আসলে কি ঠিক হওয়ার সম্ভাবনা তাহলে নেই? না, যদি এটা চলে হবে না। আচ্ছা, দুইটা কারণ দেখেন, এটাই যদি চলে, চলতেই যদি থাকে, তাহলে তো হবে না কিয়ামত পর্যন্ত। আর একটা কথা হলো, আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন যে কিভাবে সম্ভব, তাহলে আমাদের দ্বারা কিভাবে সম্ভব, তাহলে পৃথিবীর অন্য দেশ কিভাবে করলো, তাই তো? অন্যরা পারছে, আমরা কেন পারছি না? মায়ানমার কেন পারলো, আমি এটা বলি। ওই যে কীটনাশক রেসিডিউ সকালে স্প্রে করে আমার এখানে বিকালে তোলে, আমরা সন্ধ্যায় খাই, সব কীটনাশকটা আমার পেটে। মায়ানমার তারা এটা ফলো করে, পিএইচআই বলে, প্রি হারভেস্ট ইন্টারভেল, স্প্রে করে তারা বাজারে তোলে না। তারা সচেতন, তাদের কৃষক, এবং সরকারও সচেতন যে বাবা এইটা মানুষ, তোমার বাচ্চাও খাবে, তুমিও খাবা, এইটা ক্ষতিকারক, তোমারটা ও খাবে, ওরটা তুমি খাবা। এই সচেতনতা কিভাবে তৈরি করবেন এই 20 কোটি মানুষের মধ্যে? আসি আমাকে একটু মনে করাই দিয়ে। তো তাহলে তারা যেহেতু পেরেছে, পিএইচআই, প্রি হারভেস্ট ইন্টারভেল, তারা তো পারলো। এখন কথা হচ্ছে যে আমরা সেই সচেতনতা আমাদের নাই, বা ক্রিয়েট করা হয়নি, বা সরকার করেনি, বা সরকারের সংস্থা করেনি, এটা 100%। কারণ আমি চেষ্টা করেছিলাম, তারা একটা ইউনিয়নেও পিএইচআই প্রয়োগ করার একটা পাইলট প্রজেক্ট, মডেল তৈরি করতে পারেন, একটা ইউনিয়নে নেওয়াইতে পারিনি। আমি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনকে দিয়ে বলছিলাম একটা ইউনিয়নে করেন, একটা উপজেলায় করেন। সারা পৃথিবীতে আছে রে ভাই, অনেক দেশ আমি ভ্রমণ করেছি। একটা গরুকে, আমি তো হয়তো লাইন ছাড়া হয়ে যাচ্ছি, না আমরা কথা বলছি, একটা গরুকে একটা খামারি তার খামারে, গ্রামে একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিলে ওই গরুর নাম্বার আছে গলায়, এই কত নাম্বার গরুকে কোন ইনজেকশন দিল এইটা সে সেন্ট্রাল সার্ভারে আপলোড করে, তার কম্পিউটার আছে। এই ইনজেকশন এত নাম্বার গরুকে দেওয়া হলো, সে জানে এই ইনজেকশনটা এই গরুর মাংসে কতদিন থাকবে। এটাকে বলে উইথড্রল পিরিয়ড, ধরেন 10 ডেজ। এই 10 ডেজ সে এই দুধটা নেবে না, ফেলে দেবে। এই দুধ কোথায় ফেলেছে এই রেকর্ড সেন্ট্রাল সার্ভারে দিতে হবে। এই দুধটা সে বিক্রি করেছে না ফেলে দিয়েছে, কোথায় ফেলে দিয়েছে, তারা মাঝে মাঝে চেক করে। এবং তারাও আইনের প্রতি সম্মান রাখে, জনগণের প্রতি সম্মান রাখে, যার ফলে তারা এইটা কোনো সময় মিসলিড করে না। তো আমার এখানে কি হচ্ছে, আমি তো সকালে দিয়ে বিকালে তুলছি। আমি অ্যান্টিবায়োটিক মুরগির মধ্যে, যখন আমি মুরগি বিক্রি করি তখন অ্যান্টিবায়োটিক দিয়ে আমি মুরগিটা আমি খাঁচার মধ্যে তুলে বিক্রি করে দিলাম, যাতে ও বিক্রি করতে করতে ঢাকার বাজারে এসে, কারওয়ান বাজারে এসে না মরে।
তাহলে ওইটা আমি নিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিক ঢুকে গেল আমার পেটে। হুম। ওই মুরগির মধ্যে ফিড দিয়েছে, ফিডের মধ্যে হেভি মেটাল, মাংসে হেভি মেটাল, ডিমে হেভি মেটাল, হুম। সেটা আমার পেটে চলে আসতেছে। হুম। তাহলে এই যে প্রক্রিয়াগুলো আমরা যদি ফলো না করি, তাহলে কেয়ামত পর্যন্ত এই দেশটা কিভাবে ঠিক হবে? হুম। কেউ তো করছে না। এবং একটা খেয়াল রাখবেন, এত জার্ক হচ্ছে, আজ সবাই সচেতন যে আমরা বিষ খাচ্ছি, বিষ খাচ্ছি, বিষ খাচ্ছি, হুম। স্রেফ বিষ। আমি সবাইকে চ্যালেঞ্জ দেই এই কথাটা, হুম। আমি বলি আমরা সব খাবারে বিষ খাচ্ছি, আমার সামনে সবাই বসে। এই যে আপনি যে অথরিটির কথা বলছেন, যে বডিগুলোর কথা বলছেন, তাদের যারা লিড করছেন তারাও তো বেশি খাচ্ছেন, ডেফিনেটলি তাদের সন্তানরাও বেশি হ্যাঁ খাচ্ছেন। খাচ্ছে। তাহলে এই সচেতনতা আসার জন্য আসলে কি মূল্যবোধের পরিবর্তন দরকার, না রাজনৈতিক মূল্যবোধ, সদিচ্ছার দরকার? শিক্ষা, মূল্যবোধ, ভালোবাসা, ধর্ম, কর্ম সবই দরকার। যিনি খাচ্ছেন ডিজি ডিজি, তিনি মনে করেন আমিও খাচ্ছি, সবাই খাচ্ছে, ক্যান্সার আমার হবে না, ক্যান্সার হবে তার। সরি টু সে, আমরা জাতিগতভাবে এইরকম অধপতিত একটা জাতি। আমার হবে না, তোমার হবে। অথবা আমি মরলে সমস্যা নেই, আমার বিদেশে আমার সুইস ব্যাংক, আমার বেগমপাড়া, আমার বাচ্চা কাচ্চারা সারা জীবন বউ বাচ্চারা ভোগ করবে। তো এখন এই সচেতনতা যদি না আসে, তাহলে কেয়ামত পর্যন্ত হবে না। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা তো সবাই দুর্নীতিবাজ। এই দেশের 98% দুর্নীতিবাজ। 100%, আমি যেগুলো বলি 100% মিথ্যাবাদী, 100% খাদ্যে ভেজালকারী, 100% গীবতকারী। তাহলে এটাকে ঠিক করবেন কিভাবে? ঠিক তো করা লাগবে নাকি? পৃথিবীর সব দেশে তো এরকম ছিল। কথার কথা ধরেন, ওই যে আফ্রিকার জঙ্গলে তো উপজাতি যারা, ল্যাংটা উপজাতি যারা ছিল, তারা তো আমাদের থেকেও খারাপ ছিল, কিন্তু তারা এখন খাদ্যে ভেজাল দেয় না, তারা মিথ্যা কথাও বলে না। পৃথিবীর কোনো জাতি মিথ্যা কথা বলে না, আমরা আশেপাশে এবং আমরা ছাড়া। কিভাবে তারা ডেভেলপ করছে? রাস্তা আছে। তাহলে আপনি জেনে নেন না কোন রাস্তা। তাদের আমি এবার আসতেছি, শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক শিক্ষা। আপনি যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চাকে সেই নৈতিক শিক্ষা দিয়ে না তুলবেন, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, মিথ্যা কি, সত্য কি, আইন কি, ভালোবাসা কি, আইনের প্রতি শ্রদ্ধা কি। বিদেশে যান, পৃথিবীর সব দেশে ছোট ছোট বাচ্চাদের শেখানো হয় কেমনে রাস্তা পার হবা, সিগন্যাল কি, বাসে কিভাবে বসবা, কোন সিটে বসবা, কোন সিটে বসবা না, ট্রেন ট্রামে কিভাবে উঠবা, বয়স্কদের সাথে কিভাবে কথা বলবা, আদব কি, কায়দা কি, সবই তো তারা শেখে। কোনো দেশ তো মিথ্যা কথা বলে না, কোনো দেশ তো ঠকবাজ প্রতারণা করে না। যেটা করে একটা নমিনাল কন্ট্রোলে আছে, কিন্তু করে না বলা যায়। আমাদের তো সবাই ঠকবাজ, সবাই প্রতারক, সবাই মিথ্যাবাদী। কিভাবে বলি? যে কোনো একটা বাস অ্যাক্সিডেন্ট হোক, সারা বাংলাদেশে যে কোনো অলিগলিতে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে প্রথমেই হাতঘড়ি নাই, পকেটের মানি ব্যাগ নাই, মোবাইল নাই, গলা কেটে পড়ে আছে মহিলার, ওই গলার মধ্যে রক্তের মধ্যে ঝুলতেছে সোনার চেন, সেইটা আগে নিয়ে যাবে। যে কোনো জায়গায়। তাহলে আপনি কি বলতে পারেন যে ওইখানে অ্যাক্সিডেন্ট হবে আগে কেউ জানতো? তাহলে চোররা বা ডাকাইতরা বা ছিনতাইকারীরা আগে যায় ওখানে দাঁড়ায় ছিল? নো। যার বাড়ির পাশে অ্যাক্সিডেন্ট হবে সেই তখন চোর হয়ে যায়, সেই তখন ছিনতাইকারী হয়ে যায়। তাহলে এই অধপতিত জাতিকে নিয়ে কেন নিরাশা আসবে না যে কেয়ামত পর্যন্ত এই দেশের উন্নতি হবে না? তার মানে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং পারিবারিক শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, আহ, আপনাকে প্রথমে ওই জায়গায় হাত দিতে হবে এবং 30 বছরের প্ল্যান, একটার পর একটা জেনারেশন আপনাকে তুলতে হবে শিক্ষা ব্যবস্থা দিয়ে। বাচ্চাদেরকে, ভাই কেন হবে না? অনেকের বাচ্চা আছে মিথ্যা কথা বলেন, আপনি খোঁজ নেন, তারা শিখিয়েছে। তা তারা তো এই দেশের সন্তান, এই রক্তের সন্তান, মিথ্যা কথা বলে না। ওই মূল্যবোধ পরিবার থেকে, বাবা মা থেকে শিখছে যে নো, মিথ্যা কথা বলা যাবে না। এই নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? টোটালি হতাশার মধ্যেই, একদম অন্ধকারে নিমজ্জিত থেকেই আশার আলোগুলো জ্বালায় যাই বা জ্বালিয়ে যাচ্ছি। যদি হয় ভালো, না ভালো তো কেউ আসবে। হ্যাঁ, আমরা বর্তমানে যে সরকার গঠন হলো এবং মন্ত্রী পরিষদ গঠন হলো, আমরা আশাবাদী। তো মানে এরকম হচ্ছে কিনা যে শুধুমাত্র মূল্যবোধ, ধরেন আপনি মূল্যবোধ নিয়ে চলছেন, আরেকজন মানুষ, আমি হয়তো চলছি না, সেইটার যে ফাইট, যদি আমি আপনার নিরাপদ খাদ্যের ওই সময়ের অভিজ্ঞতায় বলি, আপনি একটা সিস্টেম চালু করেছিলেন বিশেষ করে হোটেল রেস্তোরাঁর খাবারের ক্ষেত্রে, যে কালার গ্রেডিং সিস্টেম চালু করে। এই যে ভালো উদ্যোগগুলো কেন টিকে থাকে না আমাদের, সমস্যাটা কি হয়? এটা তো আমাদের জাতিগত সমস্যা। এক সরকার যায় আর এক সরকারের রাখে,
সে তো নতুন করে শুরু করে ম্যাক্সিমাম। তো আমাদের ওই পদ, আমাদের যে গদি, আমি চলে গেলাম, আমার পরে যে আসলো সে রাখতে পারবে না, রাখবে না, তারপরে যাবে আরো খারাপ হবে, তারপরে হয়তো একটু ভালো হবে, আবার খারাপ হবে, কারণ এটা ম্যান টু ম্যান ভেরি করে। সমস্যাটা হচ্ছে যে আমার মানসিকতার সাথে আমার পরে যে চেয়ারম্যান হলো তার মানসিকতা এক নয়, এক হচ্ছেও না। কারণ সমভাবে শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক শিক্ষা দিয়ে সমভাবে আমি মানুষ করতে পারিনি। এটা তো কিন্তু হচ্ছে তাতে না। করে আপনার দায়িত্বের তো একটা প্রতিষ্ঠানে যখন যে দায়িত্বের মধ্যে থাকবেন সেই দায়িত্বের তো বেসিক কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, আছে বেসিক কিছু নর্মস আছে আছে এবং নিরাপদ খাদ্য আমরা চাই। হুম, জাতিগত হিসেবে প্রত্যেকটা মানুষই চায় সে তার খাবারটা নিরাপদ করুক। কিন্তু প্রতিনিয়তই আমরা বিষ খাচ্ছি, হুম, বিষ অ্যাবজর্ব করছি। হুম। সেখান থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ, ধরেন আমার মতো মানুষ, আমার থেকেও যারা প্রান্তিক পর্যায়ে আসে তারা কি ভাবে? একটু অসহায়। আমি যদি অসহায় হই তাহলে মানুষও অসহায় হবে। আমি জানার পরে যে আমি যে এত নক করে যাচ্ছি, আমি তো কোনো জায়গায় বিকার বা জার্ক করতে পারতেছি না যে বসেন, এই দেশের খাদ্য ব্যবস্থা নিয়ে চিন্তা করেন। আসল কথাগুলো সরকার যে ব্যবস্থায় মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম, আপনি যে কোনো নিরাপদ খাদ্য নিয়ে যে কোনো জায়গায় যাবেন, দেখবেন সুপারফিশিয়াল সব প্রলেপ দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। সবাই কথাগুলো এমন ভাবে তুলে ধরতেছে, কোনো সমস্যা নেই। তার যে সমস্যা, তার দুর্নীতির কারণে যে তার সেক্টরটা ধ্বংস করে ফেলছে, কোনো মিটিং, মিছিল, সেমিনারে তো তিনি ওই ভদ্রলোক যায় তার কুকীর্তি তুলে ধরবে না, কেউ তুলে ধরতেছে না। তাহলে আপনাকে পরিবেশ এমন করতে হবে যাতে ওদের বিষয়গুলো আরেকজন তুলে ধরতে পারে। দেখেন, আমি একটা সেমিনারে গেছি, আমাকে কেউ ডাকে না, কারণ আমি ডাকা, আমাকে যাওয়া মানে গেছে ওই জায়গায় মেসাগার নামবে, ড্যাম শিওর। আমিও অ্যাভয়েড করি যে তাদেরকে এত অপমান, জনসমক্ষে অপমান করার আমার কাছেও খারাপ লাগে। আমি তো জানি যে এরা অথর্ব, অক্ষম, সরি টু সে, অক্ষম অথর্ব মানে এই কাজে, ফুড এখন সেফটি আপনি এনশিওর করার কাজে। আপনি আপনার কথার প্রথম পর্বের দিকেই বলেছেন যে ব্যবসায়ীদের দুর্নীতি একটা বড় ইস্যুস। আপনার সরাসরি কাজ করতে গেলে গিয়ে কি এমন অভিজ্ঞতা হয়েছে যে ব্যবসায়ীরা এরা সরাসরি কাজকে প্রভাবিত করে? অবশ্যই মাফিয়া সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় মাফিয়া সিন্ডিকেট আছে। এই যে বলেন সার আর কীটনাশক নিম্নমানের মাফিয়া সিন্ডিকেট, কাজ আপনি করতে বলেছেন। দিচ্ছে না। আমি করেছি, আমি তো নাহলে চিঠিটা দিতে পারতাম না, কিন্তু এখন হচ্ছে না, আমার পরেও হয়নি, ভবিষ্যতেও হবে না। ওই মাফিয়া সিন্ডিকেট, তাদের তাদের যারা তাদের দ্বারা রাজনীতি উপকৃত হয়। কিন্তু একটা নিয়ম করলে তো সেই নিয়মটা কন্টিনিউ হওয়া উচিত। সেই নিয়মটা কেন কন্টিনিউ থাকছে না? হ্যাঁ, একটা নিয়ম করলে কন্টিনিউ হওয়া উচিত ডেফিনেটলি। তাহলে আপনি আইন করেন যে টেস্ট ছাড়া কীটনাশক এবং সার সার আসবে না, আমদানি হবে না। দেশে আচ্ছা, আসবে না। ব্যবসায়ীদের কথা ধরেন, কিভাবে ঠিক করবেন? ধরেন শিশু খাদ্য যত আসে, ম্যাক্সিমামই দেখা যায়, ম্যাক্সিমামই হয়তো, হয়তো বলছি আমি কারণ আসে, হয়তো পার্সেন্টেজ আমি জানি না, ডেট এক্সপায়ারি ডেট সিল আবার বিদেশ থেকেই সিল থার্ড কান্ট্রিতে নিয়ে যায়, সেখান থেকে সিল মেরে বাংলাদেশে নিয়ে এসে ওই ডেট এক্সপায়ার্ড জিনিসগুলো আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছে। কিভাবে দূর করবেন? ডেডি সেটা কি আপনি সরাসরি কখনো ধরতে পেরেছেন? মানে নিরাপদ খাদ্যে থাকার সময় যদি বলি? দেশের মধ্যেই তো আছে, ওই ওই বাইরের থেকে এনে এখানে ক্র্যাশ করে টিনের মধ্যে দুধ, নাম করা কোম্পানি বাংলাদেশের, আমার নাম করা ম্যাজিস্ট্রেট, আমার সে এখন ডিসি সিলেট, তাকে জিজ্ঞাসা করেন সে কি পেয়েছিল, ডিসি সিলেট সার্ভার, হুম, আমিও জানি। তো এখন কথা হচ্ছে যে একটা উদাহরণ দিলাম মাত্র। হুম, তাহলে সর্বক্ষেত্রে যদি এরকম অরাজকতা আসে, হুম। সব ক্ষেত্রে মিটিং, মিছিল, সেমিনারে যদি এই কথাগুলোই চলতে থাকে যে ইয়ে আমরা নেই, আমরা নিরাপদ খাদ্য চাই, কিন্তু আমরা আসলে কি করব সেটা করছি না। ইচ্ছা করে করছি না, আমরা জানি হোয়াট টু ডু এন্ড হাউ টু ডু, সবাই জানি, আমরা, আমার সচিব জানে, ইচ্ছে আমার ভয় না ব্যবসায়ী জানে, নেগোসিয়েশন। সরি, ইচ্ছে ভয় না নেগোসিয়েশন কোনটা সবগুলোই, আসলে? সবগুলোই, আমি বলবো সবগুলোই। তাহলে আমরা এত উন্নয়নের কথা বলছি, এত উন্নতির কথা বলছি, সামনের উন্নয়নের কথা বলছি। একটা জাতি যদি নিরাপদ খাদ্য না পায় তাহলে জাতির লাভ যে নাই, ক্ষতিটা আপনি হয়। যতই ব্রিজ, কালভার্ট, বিল্ডিং, টানেল করেন না কেন, আপনার সেটা এক্সিস্ট করবে না, পারসিস্ট করবে না, তাহলে যদি সবাই ক্যান্সারে, কিডনি রোগে আর দুনিয়ার অসুস্থতায় ভোগে মরে, কোনো লাভ হবে না। তাহলে যে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখানে আসলে দায়ভারটা কে নেবেন? সরকার 100%, দায়টা সরকারের, দায়টা আমলাদের 100%। আমলা মিন্স সব সরকারি কর্মকর্তা 100%। আমি লাইন বাই লাইন দেখিয়ে দিতে পারবো কোন সরকারি কর্মকর্তার কোন দোষে বা কোন দুর্নীতির কারণে তার কোন কোন সেক্টরটা ধ্বংস হয়ে গেছে। আমি যদি দেখাতে না পারি, আমি লোক
মুখে বা বাইরে আমি মুখ দেখাবো না, আমার মুখ দেখাবো না, আমি যদি এটা প্রমাণ করতে না আমি পারি। আজকে যখন কথা বলছি আপনার সাথে নিরাপদ খাদ্য নিয়ে, এই নিরাপদ খাদ্যেই কোন কোন ভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমলাদের দোষে, সেটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন। কৃষি ধ্বংস হচ্ছে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি দপ্তরগুলোর কারণে। ঠিক কিভাবে? এই এই যে পিএইচআই সারা পৃথিবী মেনটেন করে, তো আপনি গ্যাপ, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস যদি আপনি না করেন, তার মধ্যে কিন্তু এইটা আছে, প্রি হারভেস্ট ইন্টারভেল একটা কম্পোনেন্ট, গ্যাপের একটা কম্পোনেন্ট প্রি হারভেস্ট ইন্টারভেল। পিএইচআই যদি আপনি মেনটেন না করেন, তাহলে কীটনাশক আপনার ঘরে আসবেই। এই নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? স্বপ্ন তো 54 বছর ধরে দেখেই যাচ্ছি, দেখতেই থাকবো যতদিন বেঁচে আছি। তো টোটালি হতাশার মধ্যেই, একদম অন্ধকারে নিমজ্জিত থেকেই আশার আলোগুলো জ্বালায় যাই বা জ্বালিয়ে যাচ্ছি। যদি হয় ভালো, না ভালো তো কেউ আসবে। হ্যাঁ, আমরা বর্তমানে যে সরকার গঠন হলো এবং মন্ত্রী পরিষদ গঠন হলো, আমরা আশাবাদী যে আমরা যদি তাদের কাছে পৌঁছাতে পারি এবং যদি বলতে পারি, যদি তুলে ধরতে পারি, তাহলে এই ভালো আইনগুলা ডেফিনেটলি পাস হবে। এখন কথা হচ্ছে, দেখেন এটা তুলে ধরবে কে? এখন খাদ্যমন্ত্রী ইয়াসিন সাহেব আসলেন, 3 মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয় কিন্তু খাদ্যের সাথে জড়িত, মানে এই নিরাপদ খাদ্যের সাথে। এখন মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হবে, যে তুলতে হবে যে এই আইন আমাকে চেঞ্জ করতে হবে এবং খাদ্য মন্ত্রণালয় থেকে এটাকে স্বাধীন করে দিতে হবে। এটা আইদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে অথবা স্বাধীন সংস্থা, সাংবিধানিক সংস্থা, তাই নিজস্ব বাজেট থাকবে, লোকবল ফোর্স থাকবে, আর অ্যাকাউন্টেবল টু সংসদ অর পিএম। তাহলে এই কথাটা কে বলবে? ইয়াসিন সাহেবকে কে বলবে? খাদ্য সচিব তার আন্ডারে অথবা চেয়ারম্যান। তারা নিজেরা যায় বলবে আমাদেরকে স্বাধীন করে দেন, আমরা অক্ষম, আমাদেরকে আরো সক্ষম করেন, আমার পদ আরো বাড়ান, ক্ষমতাশালী করেন। এরা বলবেন? বলবে না। অন্য কোন মন্ত্রণালয়ের আমলা যায় বলবে স্যার এই ওদেরকে স্বাধীন করে দেন, আমাদের ফুড সেফটি দরকার আমাদের, কারণ এরা যায় কেউ বলে না। এরকম ইতিহাস এই যে ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিয়েছিলেন, শেষ পর্যায়ে নিরাপদ খাদ্য নিয়ে একটা মিটিং করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দ্বিতীয় মিটিং করেছেন এবং সব সংস্থাগুলোকে ডেকেছেন। আমার কাগজের উপর মিটিং হয়েছে কিন্তু আমাকে ডাকেননি। তো এই সব সরকার, এই সংস্থার প্রধানরা যায় কি বলেছেন? করতে হবে, করা প্রয়োজন, দেখা প্রয়োজন, করা উচিত, করণীয় করণীয় করণীয়। সবাই আমার কাছে রেজলিউশন আছে, মিনিটস আছে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে মিটিংটা হলো, সেখানেও আমি এই আমার এই অধ্যাদেশ বা নতুন আইনটা পাঠিয়েছিলাম, একটা লাইনও তারা আলোচনা করে নাই এবং কথা বলেনি। মিন্স কোনো আমলাই এইটা তুলতে দেয়নি। ওখানে যারা যারা আমলা ছিল, সরকারি কর্মকর্তা ছিল, সচিব সাহেবরা যারা ছিলেন, তো তারা কি বলেছে? করতে হবে, করা প্রয়োজন, দেখা প্রয়োজন, করা লাগবে, করা উচিত, শেষ। আমার কাছে মাইনাস আছে। আইন হলো, আইনের প্রয়োগ যদি ঠিকঠাক মতো না হয়, এবং আপনি বলছেন স্বাধীন প্রতিষ্ঠান, আমরা স্বাধীন প্রতিষ্ঠানের নমুনাও কিন্তু বাংলাদেশে বিভিন্ন ভাবে দেখি। হয় না তো। হ্যাঁ, তো আমি বুঝেছি আপনি কি বলছেন। মুক্তি কোথায়? আচ্ছা, আপনি হয়তো এটা বলতে পারেন যে ঠিক আছে, এটাকে স্বাধীন করা হলো, ঠিক আছে, ইউএস এফডিএ, বাংলাদেশ এফডিএ করা হলো, ওকে ওকে, আচ্ছা, আমি দুর্নীতিবাজিত গেলাম বা সে গেল। এই পারিবারিক শিক্ষার বাইরে থেকে নৈতিক অধঃপতন, চারিত্রিক অধঃপতন, মূল্যবোধের অবক্ষয় নিয়ে আমরাই তো যায় বসলাম। দেখেন, একটা প্রতিষ্ঠান যদি করে দেন, একদিন না একদিন কাজ শুরু করতে পারে, মানে কোনো না কোনো সময় কেউ একজন মহামানব যে বসতে পারে, মহামানবেরা যায় বসতে পারে। আর যদি নাই থাকে তাহলে করবে কিভাবে? করার তো কোনো স্কোপই নাই। করে দেন, সেটা করার জন্য তো মহামানবের দরকার, করার জন্য মহামানবের দরকার। আবার আপনি যে একটু আগে বললেন যে নতুন সরকার আশাবাদী, তাহলে এই জন্য সংস্থাটা করে দেন। কোনো না কোনো সরকার, হয় এই সরকার, না হলে পরবর্তী সরকার, অথবা এই সরকারের কোনো এক সময় যায় আপনার ওখানে ওই রকম মানুষ দেবে। আপনি যদি সরকারের একদম মাননীয় প্রধানমন্ত্রীর সাথেই কথা বলবার সুযোগ হতো, আপনি আসলে কি আর্গু করতেন কেন এটা করা আমি প্রয়োজন? 100% তাকে কনভিন্স করতে পারতাম। আমি 100%, আমি 100% শিওর আমি কনভিন্স করতে পারতাম, এই সংস্থা গঠন করে করায় দিতে পারতাম এবং একটা কমিটি করায় দিতে পারতাম। যা যা লাগে দরকার হলে বিদেশে যাও, দেখে আসো, তারা ইউএস এফডিএ তে যাও কিভাবে করছে, দক্ষিণ কোরিয়া যাও, সিঙ্গাপুর যাও, কানাডা যাও। ভাই, আমার টাকার অভাব নাই,
ইউরোপ যাও, ঘুরে আসো, ভালো জিনিস দেখে আসো। এই যে শিক্ষা ব্যবস্থা, বাচ্চাদেরকে কিভাবে আপনি ক্লাস 4-5 পর্যন্ত বই এমন দিচ্ছেন যে ও 4-5 এর মধ্যেই ও পূজা হয়ে গেছে, ও কিছুই শেখে নাই মানবতা মানবিকতার, শুধু সংখ্যা এবং স্কোয়ার ছাড়া। তো তাহলে সেগুলো দেখে আসেন, দেখে এসে প্রয়োগ করেন। ডেফিনেটলি আমি ওনাকে কনভিন্স করতে পারতাম। তো এখন কথা হচ্ছে যে, কারণ ডাটা বেস, এগুলো ডাটা আছে, তথ্য আছে, উনি যদি বসেন বা উনি যদি ডাকেন, তাহলে এই বিষয়ে যারা এক্সপার্ট, যারা জানে যে আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি, যারা বলবে না যে আমাদের দেশে কোনো ভেজাল নাই, বা যারা বলবে যে আমাদের দেশে ভেজাল নাই, কিন্তু যারা প্রোটেস্ট করতে পারবে, ডাটা দেখায় বলতে পারবে যে আমার প্রতিটা খাবারে বিষ বিষ বিষ। এখন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আপনি দেখেন যে আমাদের দেশে যেটা আমদানি হচ্ছে, একদম মাঠ থেকে যেটা তৈরি হচ্ছে, এবং ভোক্তার কাছে মানে আমার আপনার খাবারের টেবিলে আমার গ্রাসের মধ্যে যেটা ঢুকছে, এই প্রত্যেকটা জায়গায় আসলে এক ধরনের মনিটরিং দরকার, এক ধরনের সচেতনতা দরকার। এই বৃহৎ কাজটা করার জন্য আমরা কতটা প্রস্তুত? সব সম্ভব ভাই। আপনি সরি টু সে, আমি একজন সাধারণ মেম্বার হিসেবে যখন ফুড সেফটিতে ছিলাম, ক্ষমতাহীন তাদের আন্ডারে, কিন্তু তাদের ভালো কথা শুনেছি, তাদের কোনো অন্যায় আবদার শুনিনি, মানিনি, একদম ডাইরেক্টলি মানিনি, শাস্তিও পেয়েছি ওই কারণে। তো একজন মেম্বার হয়েও আমি খেজুরের গোডাউনও তো চেক করাইছি। ওই খেজুরটা কত বছর আগে, 10 বছর 20 বছর আগের খেজুর পাওয়া গেছে, শুধু স্টিকার চেঞ্জ করে প্রতি বছর। কি বলে, আমদানি চেক করেছি, শিশু খাদ্য চেক করেছি, শিশু খাদ্য টেস্ট করার জন্য বিএসটিই কে বলেছি, আমরা টেস্ট করেছি, দুধ টেস্ট করেছি, আপনারা জানেন, পাওয়া তো গেছে। ওই যে প্রফেসর আনোয়ার ফারুক সাহেব টেস্ট করে পেয়েছিলেন, ম্যাসাকার লাগলো দুধের মধ্যে হেভি মেটাল, তো আমরাও তো হেভি মেটাল পেয়েছিলাম, আমরা তো সেই রিপোর্ট আদালত থেকে বলেছে, আমরা আদালতে দিয়েই আমরা চুপ করে গেছি, ঝামেলা শেষ, আমাকে ওখান থেকে বিদায় দিয়ে দিল, ঝামেলা শেষ। হোয়াট অ্যাবাউট হেভি মেটাল অফ এই যে এই র মিল্ক টেস্ট করেন না, এখন টেস্ট করেন না, দেখেন না কি আছে, কমিটি করেন, একটা কমিটি করে টেস্ট করবেন, এবং ওই মেশিনের সামনে এই কমিটির লোক বসে থাকবে, কারণ আপনার টাকা দিয়েও রেজাল্ট কেনা যায় এই দেশে, কারণ সবাই তো দুর্নীতিবাজ, সেই রেকর্ডও কিন্তু আছে। আপনি টাকা দেবেন, আপনি যে রেজাল্ট চান সেই রেজাল্টটা এনে দেবে, সেইটা এনে বলবে আমার জিনিস ভালো। তো আপনি এই দেশে আপনি করবেন কি? মানে হতাশ হতেই হয়। না, এখন কথা হচ্ছে যে সম্ভব। আমি আবার আমার উদাহরণ দিয়ে বলি, আমাদের সময় আমরা যা কাজ করেছি, পেরেছি তোরে ভাই। সারা বাংলাদেশের সমস্ত ল্যাব এবং সমস্ত ইউনিভার্সিটি যারা রিসার্চ করতো, যাদের ল্যাব ছিল, তাদের রিপোর্ট আমরা কালেকশন করতাম, তারা দিত আমাদেরকে, সেই রিপোর্ট অনুযায়ী আমরা আবার টেস্ট করতাম এবং আমরা ব্যবস্থা নিতাম। আমাদের রিপোর্ট এরকম বস্তা বস্তা, আমাকে বের করে দেওয়ার পরে এই সমস্ত কাগজ, সমস্ত ডকুমেন্ট, সমস্ত চিঠিপত্র, সমস্ত রিপোর্ট ফুড সেফটি অথরিটি ডিস্ট্রয় করে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? সমস্ত কিছু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, বস্তা বস্তা সমস্ত রেকর্ড, অথচ চেয়ারম্যান 2 জন গেছে আমার পরে। তাহলে সংস্থাও নাই, মানুষও নাই। সংস্থা করে দেবেন, মানুষ থাকবে না, লাভ হবে না। মানুষ থাকবে, সংস্থা করে দেবেন না, লাভ হবে না। দুইটাকেই করতে হবে। এখন আপনি সংস্থা করে সেই ডেডিকেটেড, কমিটেড, অনেস্ট, সাহসী, বুলডোজার চালাবে, ম্যাসাকার চালাবে, এইরকম লোক তো আপনাকে তাহলে খুঁজে বের করে এনে দিতে হবে। শুধু দিলে হবে না, তাকে বলে দিতে হবে তুমি স্বাধীন, তোমার কাজে তুমি প্রমোশন পাবা, তুমি কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি, মাস্তান, কারো কথা তোমার শোনার দরকার নেই। কেউ অনিয়ম করলে দরকার হলে তাকে আটকায় পুলিশে খবর দাও, বা আমি প্রধানমন্ত্রী, আমাকে সরাসরি টেলিফোন করবা, কাজ হবে না? কি বলেন আপনি? নিশ্চয়ই স্বপ্ন দেখতেই পারি আমরা। এক কথায় যদি নীতি নির্ধারকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাদের বাচ্চারাও খাচ্ছে, আমাদের বাচ্চারাও খাচ্ছে। নীতি নির্ধারকের, তারা তো আর বিদেশ থেকে আনে না। এই যে ফসল, শাকসবজি, চাল, ডাল, এলে কি বিদেশ থেকে আনে? আমার দেশে, আমার চালে ভরা হেভি মেটাল। আপনি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস টেস্ট করেন, সেখানেও পাবেন। তাহলে সব চালে যদি ভরা হেভি মেটাল থাকে, আলুতে ভরা হেভি মেটাল, শাকসবজি হেভি মেটাল, কীটনাশক রেসিডিউ, এবং চালের মধ্যেও কীটনাশক রেসিডিউ আছে। আমাদের নীতি নির্ধারক, আমার মাননীয় প্রধানমন্ত্রী কি খাচ্ছেন? তিনি কি ফ্রান্স থেকে আনতেছেন? তিনি কি আমেরিকা থেকে খাবার এনে খাচ্ছেন? না, তিনি যেখান থেকেই চাল সংগ্রহ করুক,
তিনি যেখান থেকেই আলু সংগ্রহ করুক, ওতে হেভি মেটাল, কীটনাশক রেসিডিউ, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস থাকবেই এই বাংলাদেশে। এই বাংলাদেশে। তাহলে নীতি নির্ধারক মন্ত্রী মহোদয়দেরকে আমি কি পরামর্শ, কি উপদেশ দেব? ওনারাই পথ বের করুক না। এই যে আগের প্রধানমন্ত্রী গণভবনে চাষাবাদ করতো, তা উনি নিজে চাষাবাদ করতেন, আমার ধারণা উনি জানতেন যে বাইরে খাওয়া মানে আমি বিষ, অথবা ওনাকে বলা হয়েছে আপনি বাইরে খাওয়া খাবেন না। উনি এই জন্য মাছ, মুরগি, হাঁস, মাংস, ডিম, গরু সব গণভবনের ভিতরে চাষাবাদ করতেন। উনি নাইলে সেফ সাইডে চলে গেলেন। আমাদের কি অবস্থা ছিল? 18 কোটি 20 কোটি জনগণের কি করছেন উনি? তখন তো আমিও চেষ্টা করেছি, চেষ্টা করতে শাস্তিপ্রাপ্ত হয়েছি এইসব নিয়েই। তো এটা করলে তো হবে না। আপনি বাঁচবেন, হোয়াট অ্যাবাউট আস? আমাদের কি হবে? আমাদের বাচ্চাদের কি হবে? দেশটাকে বাঁচাতে হবে, এই দেশের দেশটাকে মানুষকে বাঁচাতে হবে। কি বলে আপনার ভবিষ্যৎ জেনারেশন, আপনার হেভি মেটাল থাকলে, রেডিও কন্টামিনেশন থাকলেই বুদ্ধি প্রতিবন্ধী হবে। মায়েদের যদি রক্তে হেভি মেটাল সবার আছে, আপনি টেস্ট করে দেখেন আকাশে পরিমাণে। আপনার ওই যে অটিস্টিক চাইল্ড, প্রতিবন্ধী বাচ্চার জন্ম নেবে অধিক হারে, ঘরে ঘরে ক্যান্সার হবে, ঘরে ঘরে কিডনি ফেল হবে, তারপরে কম বয়সে হার্ট অ্যাটাকে মরতেছে না? দেখেন নিউজ, দেখেন 20 থেকে 25-30 বছরে হার্ট অ্যাটাক, স্ট্রোক। তাহলে আমি নীতি নির্ধারকদেরকে কি বলবো, বা আমরা কি বলবো? উনাদের তো আমাদের ডেকে নেওয়া উচিত, তর্ক বিতর্ক করে আমরা যদি জিতি তাহলে ফুড সেফটি আমাদের মতো করে করুক, আর যদি সেই আমলারা যদি জেতে আমরা দেশ ছেড়ে চলে যাব। আমার সর্বশেষ কথা নীতি নির্ধারকদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ আপনাকে। কথা হয়তো আরো বলা যেত, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। গ্রিন টিভি আসলে নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে থাকতে চাই। বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হোক, সেই প্রত্যাশা রাখতে চাই গ্রিন টেলিভিশন। ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।